আজ থেকে প্রায় 200 বছরেরও আগের ঘটনা। তখন এখানে ছিল রাজা মঙ্গলচন্দ্রের বিরাট সাম্রাজ্য। বিরাট বিরাট দালান, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ঠাকুর দালান, পুষ্করণী, সমস্ত কিছুই এখানে বিদ্যমান ছিল। তবে পরবর্তীতে এই স্থান চলে যায় ইংরেজদের হাতে। তারা এক একে সবকিছুই নষ্ট করে দেয় এবং কিছু বিল্ডিংকে রেখে দেয় নিজেদের ব্যবহারের জন্য। মূলত এখান থেকেই পরিচালনা করা হতো নীল চাষের আশেপাশের চাষিদের উপরে অকথ্য অত্যাচার করার মাধ্যমে। তবে পরবর্তীতে এখানকার দায়িত্বে থাকা ইংরেজকেই হত্যা করে এখানকার স্থানীয় নীল চাষিরা অকথ্য অত্যাচারে অত্যাচারিত হয়ে। সেই থেকে শুরু স্থানটি হয়ে ওঠে ভুতুড়ে। শোনা যায় আজও নাকি সেই ইংরেজ সাহেবের আত্মা অতৃপ্ত হয়ে এখানকার আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। কথাটা কতখানি সত্য সেটা জানা নেই, তবে এই সমস্ত কাহিনী এবং আশপাশের বেশ কিছু স্থান নিয়ে এই স্থান হয়ে উঠেছে একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আজ চলেছে সেই স্থানে। থাকা খাওয়া থেকে শুরু করে বর্তমানে কোন কোন ধরনের অ্যাক্টিভিটিস এখানে রয়েছে সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে। ধরো তোমরা কর্মক্ষেত্রে একদিনের ছুটি পেয়েছো, উড়ু মনটা ইচ্ছা করছে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসতে, কিন্তু ছুটিটি মাত্র একদিনের। তো একদিনের ছুটিতে তো কোনো বড় একটি স্থান থেকে ঘুরে আসা সম্ভব নয়। তো আজকে আমি এমন একটি স্থানের ব্যাপারে তোমাদেরকে জানাবো যে স্থান কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। অর্থাৎ তোমরা যেখান থেকে এখানে আসো না কেন একদিনের ভ্রমণ খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজ পয়লা বৈশাখ 1433, আর বছরের প্রথম দিনে আজ আমি চলে এসেছি কলকাতা থেকে একদিনের ভ্রমণ করা যায় এমন একটি স্থানের ব্যাপারে জানাতে। তোমাদের স্থানটির প্রত্যেকেরই জানা, শুধুমাত্র ভ্রমণ নয়, রয়েছে জঙ্গল সাফারি, নৌকা বিহার, ইতিহাস এবং সেই সাথে কিছু ভৌতিক কাহিনী। ভাবছো এটা আবার কোথায়? তো চলো প্রথমে সেই বিষয়টা জেনে নেওয়া যাক। কলকাতা থেকে একদিনে ভ্রমণ করা যায় এমন একটি স্থানটি উত্তর 24 পরগনা জেলার মঙ্গলগঞ্জ নীলকুঠি। হ্যাঁ, মঙ্গলগঞ্জ নীলকুঠি ব্যাপারে তোমরা অনেকেই কম বেশি জানো, অনেকেই শুনেছো। তো নতুন বছরের এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গলগঞ্জ নীলকুঠিতে এই মুহূর্তে ঘুরতে আসা কতটা যুক্তিযুক্ত, মঙ্গলগঞ্জ নীলকুঠি এবং তার আশপাশের পরিবেশের কেমন কি অবস্থা, কোথায় কোথায় কিভাবে তোমরা ঘুরবে, রাত্রি যাপনের ব্যবস্থা কি আছে, আহারাদের ব্যবস্থা কি থাকছে, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমেই জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কীভাবে। তো যে কোনো স্থান থেকে তোমরা আসতে চাও না কেন, প্রথমে আসবে বনগাঁ রেলওয়ে স্টেশনে। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে 96C অর্থাৎ বনগাঁ থেকে দত্তফুলিয়া ভায়া বাজিতপুর হয়ে যে বাসটি আসে সেই বাসে চেপে নেমে পড়বে নাটাবেড়িয়া বাজারে। এই নাটাবেড়িয়াতে আরও একটি উপায়ে পৌঁছাতে পারো। বনগাঁ রানাঘাট যে রেলওয়ে লাইন রয়েছে ওই রেলওয়ে লাইনের মাঝের একটা স্টেশন গাংনাপুর, সেখান থেকেও বাস মারফত এই নাটাবেড়িয়াতে পৌঁছানো যায়। আর এই নাটাবেড়িয়া থেকেই টোটো বা অটো মারফত এই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে পৌঁছানো যায়। তো চলো প্রথমে সেখানে পৌঁছানো যাক, তারপরে দিচ্ছি তোমাদের বাকি তথ্য। তো আমি পৌঁছে গেছি মঙ্গলগঞ্জে। এই রাস্তাটি কিন্তু নাটাবেড়িয়া বাজার থেকে এসেছে। এই জায়গার নাম মঙ্গলগঞ্জ কিভাবে হলো এবং এখানে নীলকুঠি বা কীভাবে হলো সেই ইতিহাস তোমাদেরকে জানাবো। তো তার আগে দেখো কিছুটা এইরকম রাস্তা দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে ডান দিকে যে ঢালাই রাস্তা চলে গেছে এই রাস্তায় কিন্তু ভেতরে গেছে নীলকুঠির দিকে। চলো দেখিয়ে দিই। আর এই জায়গার রাস্তা আগে ইট পাতানো ছিল, এখন কিন্তু পিচ করে দিয়েছে। বেশ ভালোই রাস্তাটিকে ডেভেলপ করেছে খানিকটা, দেখে বুঝতে পারছি। আর এই যে সামনে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই মঙ্গলগঞ্জ নীলকুঠির এরিয়া বা এলাকা। আর একেবারে শুরুতেই মুখে এইখানে রয়েছে পার্কিং জোন বা পার্কিং এলাকা। মূল অনুষ্ঠানগুলির সময় এখানে প্রধানত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। এখন মূলত ডিসেম্বর জানুয়ারি নাগাদ এটাই মূল পার্কিং জোন হয়ে ওঠে। আর তারপরেই রয়েছে এদিকে একেবারে জঙ্গলময় কিছু পার্ক আছে এবং ইছামতি নদী আছে। এখানে দিনের বেলাতেও যেন কেমন একটা গা শিউরে শিউরে ওঠার মতন ভাব। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। বর্তমানে সম্ভবত এটা একটা সরকারি প্রপার্টি, পাবলিক প্রপার্টি নয়। তবে যাই হোক, ইট পাতানোর রাস্তাটা ডেভেলপ করে দিয়েছে, পাকা রাস্তা করে দিয়েছে, পিচের রাস্তা করে দিয়েছে, ভালোই হয়েছে। দেখো চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠিতে, সামনে দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে দেখো পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটাকে। তো কিছুটা এরকম গেটের মাঝখান দিয়ে এরকম গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হলো। এই জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে কিছুটা, সেটা তো দেখেই বুঝতে পারছি, কারণ ভেতরে দোকানপাট ছিল কিছু, সেই দোকানপাটগুলোকেও কিন্তু এখান থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, একেবারে পাঁচিলের ওপাশেই রয়েছে। আর এই হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে বহু মানুষ ঘুরতে এসেছে। এখানকার আশেপাশের বা দূর দূরান্ত যারা আছে তারা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার এই এরিয়ার মধ্যেই কিন্তু একটি স্কুলও রয়েছে, অবশ্যই প্রাইমারি স্কুল, এবং সেই সাথে রয়েছে ডাকঘর। এই ভগ্নদশা বিল্ডিংয়ের মাঝখানেই কিন্তু রয়েছে ডাকঘর, দেখতেই পাচ্ছ। যদিও ডাকঘর এখন কতটা ইউজ হয় সেটা আমার জানা নেই।
আর এখানে দেখো এই মঙ্গলগঞ্জের ব্যাপারে কিছু তথ্য দেওয়া রয়েছে। একদিন এই মঙ্গলগঞ্জে ছিল সুপ্রাচীন এক নৌ বাণিজ্য বন্দর, ছিল আশ রাজত্ব, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম মিশন, ছিল ছাপ্পাখানা, ছিল ঠাকুর দালান, ছিল টাট, ছিল তাবর তাবর সিংহ দরজা, ছিল কাছারি বাড়ি ও নীলকুঠি। এবার আমি কিছু তথ্য জানিয়ে রাখি এখানকার ব্যাপারে, যা নীলকুঠি হওয়ার আগে এই বিল্ডিংয়ে ছিল। এখানকার ব্যাপারে যতটা জানা যায় শুধুমাত্র এই বিল্ডিংটি নয়, এখানে তখন ছিল বিরাট এক রাজবাড়ি। 18 শতক নাগাদ এখানে ছিল মহারাজা মঙ্গলচন্দ্রের নির্মিত এক বিরাট প্রাসাদ। প্রায় 64 বিঘা জমির উপরে গড়ে ওঠা এই বিরাট রাজবাড়ি তখন ব্যবসা বাণিজ্য কেন্দ্রও ছিল। পাশের ইছামতি নদী ইউজ করেই করা হতো এই ব্যবসা বাণিজ্য। তখনকার যৌবনময় ইছামতিতে দূর দূরান্ত থেকে ভেসে আসতো সপ্তডিঙ্গা শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কারণে। মূলত এজন্যই ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত স্থান দখল করতে থাকা ইংরেজদের নজরে এই স্থান আসে এবং এই স্থানও চলে যায় ধীরে ধীরে ইংরেজদের হাতে। মঙ্গলগঞ্জ হারায় তার অক্ষুণ্ণতা, মঙ্গলচন্দ্রের রাজত্বের অবসান ঘটে। তবে এরপরে আসে সেই ভয়ঙ্কর সময়, যে সময়ে ইংরেজরা এখানকার চাষিদের অন্যান্য চাষবাস করতে বাধা দিয়ে নীল চাষ করতে বাধ্য করে এবং এই স্থানই হয়ে ওঠে তখন সেই নীল চাষের দেখভালের জন্য প্রধান কেন্দ্র। কোনো চাষি নীল চাষ করতে না চাইলে এখানেই তাকে এনে করা হতো অকথ্য অত্যাচার, করা হতো বেত্রাঘাত, মারা হতো চাবুক। তবে এই অত্যাচারের নিষ্পত্তির জন্য সুযোগ খুঁজছিল এখানকার চাষিরাও। কোনো একদিন সেই সুযোগ তাদের হাতে এসেও যায়। সুযোগ পেয়েই সম্ভবত কোনো এক রাতের অন্ধকারে নীল চাষিরা এখানে দলবদ্ধভাবে আসে এবং এখানকার দায়িত্বে থাকা প্রধান ইংরেজের ধর থেকে মস্তকে আলাদা করে দেয়। ইংরেজরা এখানকার চাষিদের দিয়ে আর নীল চাষ তো করাতে পারেনি, তবে এই স্থান হয়ে ওঠে ভয়ঙ্কর ভুতুরে। সে সময় নাকি মাঝে মধ্যে এখানে ওই ইংরেজ সাহেবের অতৃপ্ত আত্মার ভুতুরে কর্মকাণ্ড এই কুঠিতে দেখা যেত। অর্থাৎ ওই ইংরেজ মারা যাওয়ার পরেও এখানকার মানুষদের শান্তিতে থাকতে দিত না। এখানকার মানুষজন এজন্যই সে সময় এই বিল্ডিংয়ের নাম দিয়েছিল ভুতুরে কাটা সাহেবের কুঠি। এই কাটা সাহেবের ভয়েই তখন অসংখ্য মানুষ এই গ্রাম ছেড়ে পালিয়েও গেছিল। যাই হোক, এখন সময় পাল্টিয়েছে, ইংরেজরা ভারত ছেড়ে চির বিদায় নিয়েছে, তবে আজও নাকি একরকমের অদ্ভুত আওয়াজ পাওয়া যায় এই বিল্ডিং থেকে। প্রধানত এই সমস্ত ভুতুরে কর্মকাণ্ড এবং আশপাশে বেশ কিছু ট্যুরিস্ট স্পট নিয়ে চলছে এখানকার পর্যটন। তবে নীল চাষিরা যে কুঠিতে অত্যাচারিত হতো বা নীলকর সাহেব যে কুঠিতে হত্যা হয়েছিল, সেই কুঠির অবস্থা আজ কিন্তু খুবই জরাজীর্ণ। একটু সংরক্ষণের ব্যবস্থা বা সংরক্ষণের চেষ্টা করা হয়েছে বটে, তবে সেটা সাফিসিয়েন্ট নয়। দোতলার উপরে পাকা দেওয়ালের ব্যবস্থা করা হলেও তবে নিচের দেওয়ালগুলি একেবারে ভগ্ন দশার অবস্থায় রয়েছে। দেখে মনে হয় হয়তো কোনো একদিন সব কিছু নিয়ে ভেঙে চুরে হুড়মুড়িয়ে পড়বে বিল্ডিংটি। এখান দিয়েই প্রধানত দোতলার উপরে উঠে যাওয়ার সিঁড়ি ছিল, অপোজিট সাইডেও ছিল। তবে এখানকার সিঁড়িটা বর্তমানে কিছুটা ব্যবহারের যোগ্য বলতে উপরে ওঠার মতন সিচুয়েশনে থাকলেও অপোজিট সাইডের সিঁড়িটার কোনো চিহ্ন মাত্র নেই, সেটা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। তো এই হচ্ছে দোতলার উপরে উঠে যাওয়ার সিঁড়ি, যেমনটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ একতলার ছাদ, যার অবস্থা ভীষণই জরাজীর্ণ, যখন তখন ভেঙে চুরে পড়তেও পারে। সামনের দিকে আশেপাশের বিভিন্ন স্থান দেখলে সেটা বুঝতে দিতে পারছো তোমরা, ম্যাক্সিমাম স্থানই ভেঙে পড়ে গেছে। নীলকুঠির পেছনের দিকে এই যে জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, সম্ভবত এই জঙ্গলের মধ্যেই কোনো একটি স্থানে ছিল মহারাজা মঙ্গলচন্দ্রের রাজবাড়ি। আজ তার কোনো অংশের অস্তিত্ব না থাকলেও আজও মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে নীলকুঠি। এই বিল্ডিংটিকে দেখলেই বোঝা যায় যে এটিকে আর আগের মতন সুন্দর করে সাজানো সম্ভব নয়, তবে সংরক্ষণ অবশ্যই সম্ভব। বর্তমানে সেই প্রচেষ্টায় দেখলাম এখানে কিছু কিছু চলছে। শুরুর দিকে যেমন দেখালাম যে স্থানটিকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, লাগানো হয়েছে সিসিটিভি। এছাড়া বাইক, গাড়ি বা ওই ধরনের কোনো যানবাহন নিয়েই নীলকুঠি চত্বরের মধ্যে অবাধে প্রবেশ করা একেবারেই বারণ। যদিও সেই বিধিনিষেধটা অনেকেই মানছে না, এটাই দেখলাম। তবে যাই হোক, শুরুটা অন্তত হয়েছে, এটাই মঙ্গলের।
তো মঙ্গলগঞ্জের এই নীলকুঠি এবং তার আশপাশের পরিবেশের ব্যাপারে যে ইতিহাস সেটা তোমাদেরকে জানালাম। এবার এখান থেকে চলে যাবো এই কুটির সামনেই, কুটির বাইরে যে ইসামতি নদী রয়েছে সেই ইসামতি নদীর তীরে। তো এই নীলকুঠির যে এরিয়া পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সেখান থেকে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আগে দোকানপাট ছিল, মানে বর্তমানে যে স্থানটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এর মাঝখানে এই পজিশনে ছিল দোকান, তবে এখন কিন্তু এখানে দোকান নেই। এখন কিন্তু দোকান এখান থেকে একেবারে পাঁচিলে বাইরে বের করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এমনকি আগের থেকে দোকানও এখানে বেড়েছে, আগে 2টো ছিল এখন 2-এর জায়গায় 3 হয়েছে। সম্ভবত 3ই ছিল না আগে, সম্ভবত আগে 2টোই ছিল। আর এখানে একটা বিজ্ঞপ্তি দেখো বাইরে লাগানো হয়েছে, সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে প্রত্যেকে নীলকুঠি ত্যাগ করতে হবে। এখন এটার অনেক কারণ হতে পারে, সেটা আর আমি বিশ্লেষণ করতে যাচ্ছি না। যাই হোক, এই হচ্ছে এখানকার পরিবেশ। আর সামনেই দেখো রয়েছে ইসামতি নদী। এখানে এরকম কিছু পার্ক রয়েছে, যদিও সে পার্কের অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতে পারছো। পার্কের একেবারে যত্ন নেওয়া হয় না। আর এই হচ্ছে ইসামতি নদী এবং তার তীরে থাকা নৌকোর মাঝিরাও এখানেই আছে। এখান থেকে তোমরা নৌকা বিহার করতে পারো, ওপারে যেতে পারো বিভূতিভূষণ অভয়ারণ্যে। তো ইসামতি তীরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের বোট রয়েছে, প্যাডেল বোট, দাঁড় দিয়ে টানা বোট, এই সমস্ত রয়েছে এখানে। প্যাডেল বোট প্রধানত এখানে 40 টাকা করে, এছাড়া নৌকা বিহার করতে হলে তার জন্য মাঝি আছে, তারা আলাদা করে আপনাকে নৌকা বিহার করাবে। এক্ষেত্রে পার হেড গুনতে হবে 60 টাকা করে। আজ যেহেতু বছরের প্রথম দিন, অনেকেই এখানে এসেছে ঘুরতে, তাদের অনেকেই দেখলাম এই নৌকা বিহার এবং প্যাডেল বোট চালানোর জন্য এখানে চলে এসেছে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর অপোজিট সাইডেই ইসামতির অপর তীরে তোমরা দেখতে পারবে একেবারে ঘন জঙ্গল। এখানে কিন্তু রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এপার থেকে মাত্র 5 থেকে 10 টাকা নৌকা ভাড়া বিনিময়ে প্রধানত ওপারে পৌঁছানো যায় এবং বিভূতিভূষণ অভয়ারণ্যে এখান থেকেও পৌঁছানো যায়।